আজ 1 মার্চ রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভবানীপুরে ওকে জেতানোর মতো ভোটার নেই, চূড়ান্ত তালিকা প্রকাশের পর মমতাকে খোঁচা শুভেন্দুর। দলে কি গুরুত্ব পাচ্ছে না শুভেন্দুর পছন্দ? প্রার্থী বাছাই বৈঠকে বিরোধী দলনেতার অনুপস্থিতিতে প্রশ্ন উঠছে। 90% মতুয়ার নামবাদ, পথে নামার হুঁশিয়ারি মমতা বালার। দলের আগে রঙিন দিলীপ ঘোষ, রাংবার্সে মুডে তুমুল নাচ বিজেপি নেতা। রামপুরহাটের বিএলওর নিজের নাম ভোটার লিস্টে সন্দেহজনক তালিকায়। রাতে মহিলাদের জন্য পিঙ্ক বুথ খুলবে কলকাতার মোড়ে মোড়ে, টহল দেবে মহিলা পুলিশের দল, ঘোষণা মমতা। দৃষ্টিহীনকে সরকারি চাকরি দিলেন সাংসদ কল্যাণ, নিয়োগপত্র হাতে পেয়ে খুশি যুবক। এসআইআর এর তালিকায় নামবাদ আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকর রহমানের। এবার আরও এক বিরোধী নেতাকে ভোটে জেতানোর দায়িত্বে আইপ্যাক। সবার উপর মানুষ সত্য, হিন্দু মহিলার প্রাণ বাঁচাতে রোজার মাঝেই রক্তদান শাহানওয়াজের। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। ভবানীপুরে ওকে জেতানোর মতো ভোটার নেই, চূড়ান্ত তালিকা প্রকাশের পর মমতাকে খোঁচা শুভেন্দু। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের কার্যত দামামা শনিবারই বেজে গেছে। এসআইআর প্রক্রিয়া শেষে প্রকাশিত হয়েছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই তালিকায় সামনে আসতেই রাজনৈতিক দরজা নতুন মাত্রা পেয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিশেষত ভবানীপুর কেন্দ্রের তথ্য তুলে ধরে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তথ্য বলছে, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে প্রায় 14,000 ভোটারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। শুভেন্দুর দাবি, ওকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে আর নেই। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রসঙ্গে তিনি জানান, প্রায় 10,000 ভোটার ইতিমধ্যে বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছেন। তাদের মধ্যে প্রায় 9,000 মুসলমান বলেও মন্তব্য করেন তিনি। রাজ্য জুড়ে প্রথম দফায় প্রায় 58 লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। অনুপস্থিতি সহ অন্যান্য কারণে আরও 5 থেকে 6 লক্ষ নাম ছাঁটাই হয়েছে। প্রায় 65 লক্ষ নাম এখনো বিবেচনাধীন রয়েছে। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী এসআইআর শুরুর আগে ভবানীপুরে মোট ভোটার ছিল 2,06,295 জন। খসড়া তালিকায় 44,470 নাম বাদ দেওয়া হয়। চূড়ান্ত তালিকায় আরো 2,324 জনের নাম মুছে ফেলা হয়েছে। ফলে বর্তমানে মোট ভোটার 1,59,201 জন। এখনো 14,154 জনের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর লড়াই সহজ হবে না বলে ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। ভোটার তালিকার পুনর্বিন্যাস রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলবে বলে জল্পনা শুরু হয়েছে। শাসক বিরোধী তরজা আরো তীব্র হওয়ার সম্ভাবনা প্রবল। দলে কি গুরুত্ব পাচ্ছে না শুভেন্দুর পছন্দ? প্রার্থী বাছাই বৈঠকে বিরোধী দলনেতার অনুপস্থিতিতে প্রশ্ন উঠছে। বিধানসভা কেন্দ্র ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করতে বৈঠকে বসলো বিজেপি। তবে সেই গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই অনুপস্থিতি ঘিরে রাজ্য বিজেপির অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। বৃহস্পতিবার রাত পর্যন্ত ন্যাশনাল লাইব্রেরিতে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সহ দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু প্রার্থী তালিকা নিয়ে এত গুরুত্বপূর্ণ আলোচনায় শুভেন্দুর অনুপস্থিতি নানা প্রশ্ন তুলেছে। রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে, কোন আসনে প্রার্থী নির্বাচন নিয়ে কি তবে দলের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে তার। সূত্রের খবর, নিজের জেলা পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় কিছু বিধানসভা আসনের জন্য নিজের পছন্দের প্রার্থীদের নাম তিনি দলের কাছে প্রস্তাব করেছিলেন। তবে সেই তালিকার একাধিক নাম নাকি চূড়ান্ত পর্যায়ে গুরুত্ব পায়নি। ফলে এই অনুপস্থিতি কি নিছক কাকতালীয় নাকি কোনো রাজনৈতিক বার্তা, তা নিয়েই চলছে জল্পনা। এর আগেও বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠকে শুভেন্দু উপস্থিত ছিলেন না। সেই সময় তার যুক্তি ছিল তিনি সংগঠনের অংশ নন। যদিও বর্তমানে তার সঙ্গে রাজ্য নেতৃত্বের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে দলের একাংশের মত। তবুও এবার তার অনুপস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নীরবতা আরও প্রশ্ন বাড়াচ্ছে। এদিকে খুব শীঘ্রই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা। শাসক দল তৃণমূল ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রায় প্রস্তুত করেছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রার্থী চূড়ান্ত করতে দেরি হলে রাজনৈতিক দৌড়ে পিছিয়ে পড়তে পারে গেরুয়া শিবির, এমনই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 90% মতুয়ার নামবাদ, পথেই নামার হুঁশিয়ারি মমতা বালার। এসআইআর ইস্যুকে ঘিরে ফের সরব হলেন তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর। শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশের পরে তিনি তীব্র হুঁশিয়ারি দিয়ে জানান, প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলনে নামবে মতুয়া সমাজ। এর আগেও এই ইস্যুতে অনশনে বসেছিলেন মতুয়ারা। তাদের আশঙ্কা ছিল এসআইআর প্রক্রিয়ার ফলে নাগরিকত্ব সংকটে পড়তে হতে পারে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর মমতা বালার দাবি, মতুয়া অধ্যুষিত এলাকায় প্রায় 90% মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তিনি অভিযোগ করেন, এতদিন বিজেপি দাবি করে এসেছে মতুয়াদের কোনো সমস্যা হবে না, কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ আসছে। একই সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের ভূমিকাকেও প্রশ্নের মুখে তোলেন তিনি। মমতা বালার বক্তব্য, আগে মতুয়াদের পাশে থাকার আশ্বাস দিলেও এখন তিনি নির্বাচন কমিশনের দিকে দায় ঠেলে দিচ্ছেন। মমতা বালার দাবি, আগে সতর্ক করা হয়েছিল যে বহু মতুয়ার নাম বাদ যেতে পারে এবং বাস্তবেও তাই হয়েছে। তার মতে বাগদা এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, যাদের অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের।
অন্যদিকে বাগদার বিধায়ক তথা মতুয়া পরিবারের সদস্যা মধুপর্ণা ঠাকুর জানান, ওই এলাকায় 14,000-এরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে এবং আরও বহু নাম যাচাইয়ের পর্যায়ে রয়েছে। তার বক্তব্য, যদি মতুয়া অধ্যুষিত এলাকার মানুষ ভোটই অবৈধ হয়ে যায় তবে তা উদ্বেগজনক। এই পরিস্থিতিতে মতুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেস। দোলের আগে রঙিন দিলীপ ঘোষ, রং বারসে মুডে তুমুল নাচ বিজেপি নেতা। দোলযাত্রার আগে উৎসবের রঙে ধরা দিলেন দিলীপ ঘোষ। শনিবার সকালে কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে অনুগামীদের সঙ্গে আগাম দোল খেলায় মেতে উঠতে দেখা গেল তাকে। গেরুয়া আবিরে রাঙামুখ, মাথায় পাগড়ি সব মিলিয়ে উৎসবের আবহে রং বারসে গানের তালে নাচতেও দেখা যায় প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতিকে। কলকাতায় থাকলে প্রায় প্রতিদিনই ইকো পার্কে হাঁটতে যান তিনি এবং স্থানীয়দের সঙ্গে সময় কাটান। দোল উৎসব সামনে থাকায় এদিন তার মর্নিং ওয়াক যেন রঙের আনন্দেই ভরে ওঠে। যদিও এদিন তার স্ত্রীকে সঙ্গে দেখা যায়নি। এদিকে দিনটি রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ ছিল। এসআইআর পরবর্তী প্রথম পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দিনেই তার এই উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার প্রসঙ্গে রাজ্য সরকার দেরিতে হলেও বাস্তব মেনে নিচ্ছে। একই সঙ্গে অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন তিনি। তার বক্তব্য, দীর্ঘদিন ধরেই বাংলায় অনুপ্রবেশের সমস্যা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু বাস্তবে তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এবার সাধারণ মানুষই তার জবাব দেবে বলেও ইঙ্গিত দেন তিনি। রামপুরহাটের বিএলওর নিজের নাম ভোটার লিস্টে সন্দেহজনক তালিকায়। রামপুরহাটের দায়িত্বে থাকা বিএলও রাজ্জাক আলীর নিজের নাম স্থান পেলেও ভোটার লিস্টে সন্দেহজনক তালিকায়। নির্বাচন কমিশনের নির্দেশ মতো 28 ফেব্রুয়ারি প্রত্যেকটি ব্লকে বিএলওদের ডেকে ভোটার তালিকার চূড়ান্ত তালিকা দেওয়া হয়। চূড়ান্ত পর্বের ভোটার তালিকা নিতে এসে হতবাক হয়ে পড়েন রামপুরহাট 1 নম্বর ব্লকের বগটুই 151 পার্টের বিএলও রাজ্জাক আলী। চূড়ান্ত পর্বের ভোটার তালিকা হাতে পাওয়ার পর দেখেন সেই চূড়ান্ত পর্বের ভোটার তালিকায় নিজের নামের সন্দেহজনক অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দুয়ারে দুয়ারে ঘুরে সমস্ত নথি সংগ্রহ করেছেন তিনি এসআইআর এর জন্য। তারপরে অসংখ্য মানুষের হিয়ারিং এর নোটিশ আসে। সেই হিয়ারিং এর নোটিশ থেকে বাদ যাননি রামপুরহাট 1 নম্বর ব্লকের বগটুই 151 পার্টের বিএলও রাজ্জাক আলী। বাড়িতে পৌঁছায় তার হিয়ারিং এর নোটিশ। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ব্লক অফিসের হাজিরাও দেন তিনি, কিন্তু হাজিরা দিয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত পর্বের সেই ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় সন্দেহজনক অবস্থায় রয়েছে বিএলও রাজ্জাক আলীর নাম। রাজ্জাক আলী জানান, তিনি পেশায় একজন শিক্ষক এবং রামপুরহাট 1 নম্বর ব্লকের বগটুই 151 নম্বর পার্টের দায়িত্বে থাকা বিএলও, কিন্তু শিক্ষক বা বিএলও হিসেবে নয়। তিনি একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে জানতে চাইবেন, হিয়ারিং এর সমস্ত নথি জমা করার পরেও যদি তাকে বিচারাধীন অবস্থায় থাকতে হয়, তাহলে সমাজে যারা অসহায় অশিক্ষিত তাদের অবস্থা কি হবে। তিনি আরো বলেন, দরকার হলে তিনি এবার নির্বাচন কমিশনের কাছে যাবেন, জানতে চাইবেন কি কারণে এই সমস্যা। প্রয়োজনে আবার নথি জমা করতে বললে আবার তিনি সমস্ত নথি জমা করবেন। কিছুতেই তার ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না। রাতে মহিলাদের জন্য পিঙ্ক বুথ খুলবে কলকাতার মোড়ে মোড়ে, টহল দেবে মহিলা পুলিশের দল। ঘোষণা মমতা। কলকাতা পুলিশের নারী সুরক্ষা জোরদার করতে 2 নতুন উদ্যোগ চালু করেছে, পিঙ্ক বুথ এবং শাইনিং। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এই ঘোষণা করেন। শনিবার সন্ধ্যা থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পিঙ্ক বুথ খোলা হবে, যেখানে শুধুমাত্র মহিলা পুলিশ অফিসাররা থাকবেন এবং মহিলাদের সমস্যা শুনে সাহায্য করবেন। এগুলি সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে। আপাতত শ্যামবাজার, কাঁকুরগাছি, উল্টোডাঙ্গা, হিডকো মোড়, এর পাশাপাশি গড়িয়াহাট ও বেহালা চৌরাস্তার 5টি বুথ চালু রয়েছে। ভবিষ্যতে সংখ্যা আরও বাড়বে। বুথে প্রাথমিক চিকিৎসা সামগ্রী, ফোন, সিসিটিভি, পোশাক পরিবর্তনের সুবিধা ও জরুরি তথ্য রয়েছে। এছাড়া শাইনিং নামে মহিলা পুলিশের বিশেষ মোবাইল প্যাট্রোল টিম রাত 8টা থেকে 2টো পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় টহল দেবে। এই উদ্যোগ রাতে কর্মরত মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে। মমতা জানান, কলকাতা ধারাবাহিকভাবে দেশের সবথেকে নিরাপদ শহরের তকমা পাচ্ছে এবং এই প্রকল্পগুলি সেই অবস্থান আরও মজবুত করবে। নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার শ্যামবাজারে একটি পিঙ্ক বুথ উদ্বোধন করে বলেন, নারী নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের অন্যান্য অঞ্চলে নারী নিরাপত্তার করুণ চিত্রের প্রেক্ষাপটে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। দৃষ্টিহীনকে সরকারি চাকরি দিলেন সাংসদ কল্যাণ। নিয়োগপত্র হাতে পেয়ে খুশি যুবক। দৃষ্টিহীন যুবক যুধাজিৎকে জীবনে আসার আলো জ্বেলে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত গানের লাইন, বন্ধু তোমার পথে সাথীকে চিনে নিও, আজ প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
যুধাজিৎকে দৃষ্টিহীন হলেও দৃষ্টিহীনতা তার জীবনের পথে বাধা হয়নি। তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, আন্তর্জাতিক রেটিংযুক্ত দাবা খেলোয়াড় এবং ভারতের একমাত্র সম্পূর্ণ দৃষ্টিহীন কোচ যিনি দৃষ্টিসম্পন্ন খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন। উত্তরপাড়ার বিভিন্ন স্কুলে দাবা প্রশিক্ষণ দেন এবং সেতার বাজানোর জন্যও তিনি দক্ষ। 2024 সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি পুরস্কার পেলেও চাকরি ছিল না, রোজগারের অভাব ছিল। এই সমস্যার সমাধানে যুধাজিৎ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন। কল্যাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে পদ দেখান। ফলে অস্থায়ী গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় যুধাজিতের হাতে। চাকরি হয়েছে উত্তরপাড়ার স্পোর্টস বিভাগে। যুধাজিৎ খুশি। তার মা ধন্যবাদ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বলেন, যুধাজিৎ দক্ষতার সঙ্গে কাজ করছেন, এলাকার সবাই তাকে নিয়ে আসে, এই খবর এলাকায় ছড়িয়ে পড়েছে। যুধাজিতের মনে খুশির হাওয়া বইছে। এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকায় এবার নাম বাদ গেল আমজাগা তৃণমূল বিধায়ক রফিকার রহমানের। তার শুধু নয়, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার ছেলের নামও। 3 বারের বিধায়ক রফিকুর রহমান জানান, তিনি একাধিকবার পঞ্চায়েত প্রধান হিসেবেও নির্বাচিত হয়েছেন। তার অভিযোগ, আমডাঙ্গা বিধানসভা এলাকায় প্রায় 7,500 ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই তিনি মনে করছেন। একই সঙ্গে নৈহাটি মিউনিসিপ্যালিটির 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তার মা আরতি সরকারের নামও খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এই তালিকায় উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ তুলেছেন যে পরিকল্পিতভাবে নির্দিষ্ট রাজনৈতিক মতের মানুষদের নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে এবং রাজনৈতিক ও আইনি দুই দিক থেকেই লড়াই চালানো হবে। তার দাবি, শুধু তার পরিবার নয়, ওয়ার্ডের বহু মানুষের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। এমনকি তার বাবার নামও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই রিপোর্ট দেওয়া হয়েছে, যদিও তিনি বহু দশক ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। কাউন্সিলরের অভিযোগ, অতীতে রাজনৈতিক চক্রান্তে তাদের পরিবারের নাম একবার বাদ গিয়েছিল, এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তার দাবি, তারা দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দা হওয়া সত্ত্বেও যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে তা অত্যন্ত অন্যায়। এবার আরও এক বিরোধী নেতাকে ভোটে জেতানোর দায়িত্বে আইপ্যাক। শুধু বাংলায় নয়, অন্য রাজ্যেও বিজেপিকে হারাতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই পরামর্শে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে হারাতে আইপ্যাকের সাহায্য নিতে চলেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। আইপ্যাকের কর্তারা ইতিমধ্যে অখিলেশের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন এবং চুক্তি পাকা হয়েছে। 2017 ও 2022-এ পরপর দুবার বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া অখিলেশের কাছে 2027-এর বিধানসভা ভোট অস্তিত্ব রক্ষার লড়াই। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দেওয়ার পর আত্মবিশ্বাস বাড়লেও বিধানসভা ভোটের জন্য তথ্যভিত্তিক ও ন্যারেটিভ ভিত্তিক পেশাদার প্রচারের প্রয়োজন। সেই জন্যই আইপ্যাকের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। গত জানুয়ারিতেই বাংলায় এসে অখিলেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক ইস্যুতে কথা বলেন। সূত্রের খবর, মমতাই অখিলেশকে আইপ্যাকের সাহায্য নেওয়ার পরামর্শ দেন। উত্তরপ্রদেশ বিধানসভা বাজেট অধিবেশন চলাকালীন আইপ্যাক কর্তারা সপা নেতাদের সঙ্গে বৈঠক করে পরামর্শ দিয়েছেন এবং কাজ শুরু হয়েছে। আইপ্যাক সূত্র জানিয়েছে, বাংলায় ভোটের পর পুরোপুরি উত্তরপ্রদেশের বিজেপিকে হারানোর কাজে ঝাঁপাবে তারা। ইতিমধ্যে সমাজবাদী পার্টির সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে, বিশেষ করে ফেক নিউজ ও এআই চালিত অপপ্রচারের মোকাবিলায়। আইপ্যাকের এক কর্তা বলেন, বর্তমানে বেশিরভাগ কর্মী বাংলায় ব্যস্ত, তাই সোশ্যাল মিডিয়া দেখা হচ্ছে। বাংলার ভোটের পর পুরোদমে মাঠে নামবে তারা। এছাড়া অখিলেশের সঙ্গে আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের বৈঠক হয়েছে বলে শোনা যাচ্ছে। প্রশান্ত ভোট কুশলীর কাজ ছেড়ে নিজের দল খুলে রাজনীতিতে নেমেছেন, তবে তিনিও অখিলেশকে সাহায্য করতে পারেন। সবার ওপর মানুষ সত্য। হিন্দু মহিলার প্রাণ বাঁচাতে রোজার মাঝেই রক্তদান শাহনওয়াজের। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্ম যখন হিন্দুকুলে ভোট দাও পদ্মফুলের স্লোগানের মাধ্যমে বিভেদের রাজনীতি চলাকালীন কাঁথিতে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। রোজা রেখে ইফতার শেষ করার অল্প সময়ের মধ্যেই মুসলিম যুবক শাহনওয়াজ সাহা রক্তদান করে এক হিন্দু মহিলা সরস্বতী বাড়িকে জীবন বাঁচিয়েছেন। জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিচালিত FFE লিভিং ব্লাড ব্যাংকের জরুরি ভিত্তিতে পজিটিভ রক্তের আবেদন আসে মুমূর্ষু রোগী সরস্বতী বারিকের জন্য। রক্ত পাওয়া কঠিন হয়ে পড়লে শাহনওয়াজ সাহা মানবিকতা ও দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন। রোজার মধ্যেও তিনি কাঁথি ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে রক্তদান করেন, যার ফলে সরস্বতী বারিক নতুন জীবন ফিরে পান। শাহনওয়াজ বলেন, মানবিকতা এবং দায়িত্ববোধ থেকেই রক্তদানে এগিয়ে আসা। সংস্থার সভাপতি তেহরান হোসেন সহ সদস্যরা পুরো প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন। এই ঘটনা সমস্ত ভেদাভেদ পেছনে ফেলে প্রমাণ করে যে মানবতার বন্ধনই সব থেকে শক্তিশালী। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু রক্তের রং এক। কাঁথি ব্লাড ব্যাংকে এই দৃশ্য আবারও মনে করিয়ে দেয়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।